সিঙ্গুর হুগলি জেলার প্রাচীন জনপদের মধ্যে সিঙ্গুর অন্যতম। সিংহপুর নাম চলতি কথায় সিঙ্গুর হয়েছে বলে অনেকে মনে করেন। এই সিংহপুরের প্রাচীন পুরাকাহিনী নিয়ে অনেক গবেষণা ও আলোচনা হয়েছে। সেই পুরাকাহিনীর উৎস পর্যন্ত কেউ কেউ সিঙ্গুরের প্রাচীন ইতিহাসের সূত্রে টেনেছেন। প্রথমে সিঙ্গুরের সেই পুরাকাহিনীর কথা বলি। সিংহলের প্রাচীন পুরাণ কথা মহাবংশ গ্রন্থে বঙ্গনগর ও সিংহপুর নামে দুটি নগরের কথা আছে। এই নগর দুটির ভৌগোলিক অবস্থান সম্বন্ধে পণ্ডিতেরা একমত নন। বঙ্গনগর নাম থেকে বোঝা যায় বাংলাদেশের কোনো নগর, কিন্তু কোথায় সেই নগর সঠিক বলা যায় না। একই কাহিনীর অন্তর্গত সিংহপুর নগরও মনে হয় বাংলাদেশেরই কোনো প্রাচীন নগর, কিন্তু তার ভৌগোলিক অবস্থানের কোনো ইঙ্গিত কোথাও নেই। পণ্ডিতেরা কেউ কেউ মনে করেন যে এই সিংহপুরই হলো বর্তমান হুগলি জেলার সিঙ্গুর। এক নম্বর ফুটনোট, হিস্টোরি অফ বেঙ্গল, ঢাকা ইউনিভ, ভলিউম 1, p30। সিংহপুর ও সিঙ্গুরের আলোচনা অন্যত্র করা হয়েছে। এশিয়াটিক সোসাইটির জার্নাল 1910 দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। Nor do we know the site of Vanganagara referred to in the Ceylonese chronicles in connection with the story of Prince Bijoy. In the same story figures a city styled Simhapura, which is placed in Lala (probably Radha) and is taken to correspond with Singur in the Serampur subdivision of Hugli. There is, however, a theory which places the city in Kathiawar. মহাবংশের কাহিনীটি এই: সিংহবাহু বা সিংহবাহু নামে এক রাজা ছিলেন। মাতৃকুলের রাজ্য লাভ করেন তিনি বঙ্গরাজ্যে। এই রাজ্য নিজে না ভোগ করে তিনি তাঁর এক আত্মীয়কে দান করেন এবং নিজে লাল দেশে সিংহপুর বা সিংহপুর নামে নতুন রাজ্য ও নগর গড়ে তোলেন। এই নতুন নগরটিকে কেউ কেউ কাথিয়াওয়ারের সিহর বলে মনে করেন এবং লাল দেশ ও লাট দেশ এক বলে বিবেচনা করেন। কিন্তু কাথিয়াওয়ারের প্রাচীন নাম সৌরাষ্ট্র। এই নামেই প্রাচীন ইতিহাসে তার পরিচিতি, লাট দেশ নামে নয়। বঙ্গরাজ্যের সঙ্গে লাল দেশের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে মনে হয় যে সিংহলি কাহিনীর লাল দেশ জৈন সূত্রগ্রন্থের লাড় দেশ এবং সংস্কৃতের রাঢ় দেশ। রাঢ় দেশে যদি সিংহপুর নগর হয়, তাহলে সিঙ্গুরের প্রাচীন নাম সিংহপুর হওয়া আদৌ আশ্চর্য নয়। যা বলছিলাম, এই সিংহবাহুর জ্যেষ্ঠ পুত্রের নাম বিজয়। রাজপুত্র বিজয়ের প্রতি পিতা সিংহবাহু কোনো কারণে অসন্তুষ্ট হন। বিজয় পিতৃরাজ্য থেকে নির্বাসিত হন। নির্বাসিত হয়ে তিনি তার অনুচর বৃন্দসহ সোপার বোম্বাইয়ের উত্তরে দেশে যাত্রা করেন। অনুচরদের দুর্ব্যবহারে সেখানকার লোকদের বিরাগভাজন হন এবং সোপার থেকে জাহাজে করে লঙ্কাদ্বীপে যাত্রা করেন। লঙ্কাদ্বীপে তাম্রপন্নী অঞ্চলে তিনি অবতরণ করেন। মহাবংশে উল্লেখ আছে যে বছর গৌতম বুদ্ধ পরিনির্বাণ লাভ করেন সিংহলি কাহিনী অনুসারে 544 খ্রিস্টপূর্বাব্দে সেই বছরেই বিজয় তাম্রপন্নীতে অবতরণ করেন এবং লঙ্কাদ্বীপ দখল করেন যুদ্ধ করে। তাম্রপন্নী বা তাম্রপর্ণী হল সিংহলের প্রাচীন নাম। কথিত আছে সিংহপুরের এই সিংহবংশের রাজ্য প্রতিষ্ঠার পর লঙ্কাদ্বীপের নাম হয় সিংহল। এই কাহিনীর ঐতিহাসিক ভিত্তি কতখানি তা বলা যায় না। লোকমুখে যে কাহিনী প্রচলিত থাকে এবং প্রচারিত হতে থাকে যুগ যুগ ধরে, সেই কাহিনী এক সময় পুরাণ কথায় সংকলিত হয় নিঃশব্দে।
তাই মনে হয় সিংহল ও বাংলাদেশের মধ্যে কোনো এক সময় কোনো সম্পর্ক স্থাপিত না হলে বা কোনো যোগাযোগ না থাকলে ব্র্যাকেটে রাষ্ট্রিক, সাংস্কৃতিক বা বাণিজ্যিক ব্র্যাকেট ক্লোজড মহাবংশের এ কাহিনী রচিত হতো না। প্রাচীন বাংলার সমুদ্রযাত্রা, যুদ্ধযাত্রা বা বাণিজ্য যাত্রার এই রকম কোনো ঐতিহাসিক ঘটনা অবলম্বন করে সিংহল ও বাংলাদেশের সম্পর্কের যে ঐতিহ্য গড়ে উঠেছিল এক সময়, মহাবংশের পুরাণ কাহিনীর উৎস সেই অধুনা লুপ্ত ঐতিহ্য। তার সঙ্গে সিংহপুর তথা সিঙ্গুরের সম্পর্ক সুদূর পরাহত না হতে পারে, কারণ প্রাচীন সরস্বতী নদীর তীরস্থ সিঙ্গুর এলাকা সমৃদ্ধ গ্রাম ও বাণিজ্য কেন্দ্র বা বন্দর ছিল। সরস্বতীর উপর দিয়ে বঙ্গোপসাগরে পড়ে লঙ্কা যাত্রা করাও তখন বাস্তব সত্য ছিল। এক নম্বর ফুটনোট: সিংহপুর ও সিঙ্গুর সম্পর্কে যারা কৌতূহলী তারা এইসব গ্রন্থ ও পত্রিকাদি দেখতে পারেন। হিস্টোরি অফ বেঙ্গল, ঢাকা ইউনিভ, ভলিউম 1, পেজ 30, 32, 39। জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, 1910, কেমব্রিজ হিস্টোরি অফ ইন্ডিয়া, ভলিউম 1, চ্যাপ্টার 25, ইন্ডিয়ান হিস্টোরিক্যাল কোয়ার্টারলি, 1926, ভলিউম 2 and 1933, ভলিউম 9। আবার টেক্সটে ফিরে আসছি। সিঙ্গুরে কয়েকটি প্রাচীন দেবালয় আছে, তার মধ্যে পুরুষোত্তমপুরের বিশালাক্ষী দেবীর মন্দিরটি সবচেয়ে প্রাচীন। মন্দিরের গায়ে একটি ফলকে 1138 বঙ্গাব্দ মন্দির নির্মাণের সময় বলে উল্লেখ করা আছে। প্রায় 222 বছরের পুরাতন মন্দির। মন্দিরের বিশালাক্ষী দেবীর নিত্য পূজা হয়। এছাড়া মল্লিকপুরের কালী মন্দিরটিও উল্লেখযোগ্য। মল্লিকপুরের কালী মূর্তি বিরাট মূর্তি এবং ডাকাতে কালী বলে প্রসিদ্ধ। হুগলি জেলা অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীতে ডাকাতির জন্য বিখ্যাত হয়েছিল। এই সময়কার অনেক বিখ্যাত ডাকাতের সর্দারদের সম্বন্ধে অনেক রোমাঞ্চকর কাহিনী শোনা যায় রবিনহুডের মতন। তাদের মধ্যে সিঙ্গুরের গগন সর্দার অন্যতম। সিঙ্গুরে পলতাগড় অঞ্চলে একটি পাথরের প্রাচীন মনসা মূর্তি আছে। রঘুনন্দনের তীর্থাদি তত্ত্বম এর টিকায় কাশিরাম বাচস্পতি মনসার একটি ধ্যান উদ্ধৃত করেছেন। দুঃখের বিষয়, ধ্যানটি কোথা থেকে তিনি উদ্ধৃত করেছেন তা উল্লেখ করেননি। ধ্যানটি অধ্যাপক দীনেশচন্দ্র ভট্টাচার্য নলিনীকান্ত ভট্টশালী মহাশয়কে সংগ্রহ করে দেন। হেমাম্ভোজনিভাং লসদ্দিশধরালঙ্কার সংশোভিতাম স্মেরাস্বাং পরিত মহোর গগনৈ সংসেব্যমানাং সদা দেবীমাস্তিকমাতরং শিশুসুতাং আপিনো তুঙ্গস্তনিং হস্তাম্ভোজযুগেন নাগযুগলং সংবিভ্রতি মাশ্রয়ে। আস্তিক মাতার কাছে আমি আশ্রয় ভিক্ষা করছি। তাঁর কোলে একটি শিশু আছে। তিনি স্বর্ণকান্তি পদ্মের মতন বিকশিত। সর্প তাঁর পার্শ্বচর, তুঙ্গপিনা তিনি। দুহাতে তাঁর সাপ, হাসিমাখা মুখ এবং সর্পালঙ্কার ভূষিতা। এই ধ্যানের সঙ্গে সিঙ্গুরের মনসা মূর্তির মিল আছে। মূর্তিটি প্রায় 60-70 বছর আগে চালকেবাটির মোড়লপুকুর থেকে পাওয়া যায়। দেখে মনে হয় একাদশ-দ্বাদশ শতাব্দীর প্রাচীন মূর্তি। নানা রকমের লোকশিল্প ও শিল্পীদের জন্য সিঙ্গুরের একসময় প্রসিদ্ধি ছিল। সিঙ্গুরের চিত্রকররা চিত্রিত হাতপাখা ব্র্যাকেটে পাতার তৈরি করতেন। পাখার গায়ে নানা রকম চিত্র আঁকা থাকত এবং মুক্তা অভ্র দিয়ে কাজ করা হতো তার উপর। খুব বড় বড় পাখা তৈরি হতো। সেকালের মূল্যমানে এক একটি পাখার দাম
15-20 টাকা পর্যন্ত হতো। এই চিত্রকররা এখন প্রায় লুপ্ত হয়ে গেছেন, কারণ এখন পাতার তৈরি হাতপাখার যুগ নেই। চিত্রিত কারুকার্য খচিত হাতপাখার পোষকতা করতেন যাঁরা, তাঁরা সেকালের ধনী লোক। এখন তারা ইলেকট্রিক ফ্যান ব্যবহার করেন, সুতরাং পাখা শিল্প এখন লুপ্ত। চিত্রকরদের সঙ্গে পটুয়ারাও ছিলেন। জলাঘাটা মৌজায় বেশ বড় পটুয়াপাড়া ছিল, এখনও ঘর চারেক আছে। অধিকাংশই এখন দেবদেবীর মূর্তি করেন। এর সঙ্গে গ্রাম্য কবিয়াল ও কবির দলও ছিল। সাধারণত ধীবর চাষি প্রভৃতিদের মধ্যেই কবিয়াল ছিল বেশি, এখন আর নেই। হুগলি জেলার অন্যান্য আরও অনেক বিদ্যাকেন্দ্রের মতন সিঙ্গুরও একটি বিদ্যাকেন্দ্র ছিল বলে মনে হয়। তার বিশেষ কোনো ধারাবাহিক ইতিহাস এখন আর পাওয়া যায় না। একটি প্রাচীন পণ্ডিত পরিবারের কাছ থেকে যেটুকু ইতিহাস সংগ্রহ করা সম্ভব হয়েছে, তাতে তার সামান্য আভাস পাওয়া যায়। সিঙ্গুরের ঠাকুরদাস ন্যায়রত্ন একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। তার পিতার নাম বিশ্বনাথ সার্বভৌম। ঠাকুরদাসের পুত্র শশীভূষণ স্মৃতিতীর্থ এ অঞ্চলের নামকরা পণ্ডিত ছিলেন। ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মৃত্যুঞ্জয়, নিবারণ স্মৃতিতীর্থ, বৈদ্যনাথ, কাব্যব্যাকরণ স্মৃতিতীর্থ। 1204 সালে ঠাকুরদাসের জন্ম এবং 1300 সালে মৃত্যু হয়। সিঙ্গুরে তাঁর একটি টোল ছিল। টোলে স্মৃতি, ব্যাকরণাদি সব শাস্ত্রই পড়ানো হতো। ঠাকুরদাসের মৃত্যুর পর প্রধানত পোষকতার অভাবে সিঙ্গুরের সংস্কৃত বিদ্যাচর্চার এই ধারা লোপ পেয়ে যায়।